জুলাই গণ অভ্যুত্থানে আপনি অ্যাক্টিভিস্ট হিসাবে কাজ করেছেন, কিভাবে এই অভ্যুত্থানে জড়ালেন নিজেকে? শুধু জুলাই না বা 2024 না, আমি তারও 3, 4, 5 বছর আগে থেকেই হাসিনা রেজিমের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ ছিলাম। তাদের যে বিভিন্ন অপকর্মগুলা সেগুলো নিয়ে সোচ্চার ছিলাম। এই আন্দোলন করতে গিয়ে আপনি কোনো বাধার সম্মুখীন হয়েছিলেন কিনা? সরাসরিভাবে না, কিন্তু ধরেন এক ধরনের ভীতি কাজ করেছিল কোনো কোনো সময়। যেমন আমাকে এজেন্সির লোকজন তারা আমাকে বিভিন্ন সময়ে সাবধান হতে বলেছে বেসিক্যালি। 5 আগস্ট আপনি কি গণভবনে গিয়েছিলেন? গণভবনে যাইনি, কিন্তু আমি রাস্তায় ছিলাম। আসসালামু আলাইকুম। জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে দৈনিক নয়া দিগন্তের বিশেষ আয়োজন রক্তাক্ত জুলাইয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোস্তাফিজুর রহমান। আজকের অতিথি আলোকচিত্রী আশরাত রন। জনাব আশরাত রন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাকেও ধন্যবাদ। আপনি একজন পেশাদার আলোকচিত্রী। জুলাই গণ অভ্যুত্থানে আপনি অ্যাক্টিভিস্ট হিসাবে কাজ করেছেন, কিভাবে এই অভ্যুত্থানে জড়ালেন নিজেকে? আসলে সরাসরি না, আমি শুধু জুলাই না বা 2024 না, আমি তারও 3, 4, 5 বছর আগে থেকেই এই বিগত হাসিনা রেজিমের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ ছিলাম এবং তাদের যে বিভিন্ন অপকর্মগুলা সেগুলো নিয়ে সোচ্চার ছিলাম, ভোকাল ছিলাম আর কি। তো সেটার কারণে যেটা হয়েছিল যে আমার একটা মানে ফলোয়ার গ্রুপ তৈরি হয়েছিল এবং জুলাইয়ের আগে থেকেই যখন এই ইস্যুটা তৈরি হয়, একটু পেছন দিকে যদি তাকাই, যে 2014-তে যে ছাত্রদের আন্দোলন হয়েছিল তখনও কিন্তু আমি মাঠে ছিলাম এবং ছবি টবি তুলেছি, সেগুলো শেয়ার করেছি। কিন্তু কয়েকটি ঘটনায় সেই আন্দোলনকে একদম থামিয়ে দেওয়া হয়েছিল, কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছিল। তার মধ্যে আমাদের ফটোগ্রাফার শহীদুল আলম একজন, এবং ধানমন্ডির একটি ক্যাফের মালিক একজন মহিলা, তাকেও অ্যারেস্ট করা হয়েছিল, এবং অভিনেত্রী নওশাবা, তাকেও অ্যারেস্ট করা হয়েছিল, এবং এবং পুরো ব্যাপারটা আকস্মিকভাবে থেমে গিয়েছিল। কিন্তু 2024-এ যদিও আন্দোলনটা কোটা থেকে শুরু হয়েছিল, কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই শুরুতে মনে করেন যে কোটার যে আন্দোলন ছিল বা যেই বিরোধিতা ছিল, সরকার চাইলেই কিন্তু সেটাকে অন্যভাবে অ্যাড্রেস করতে পারত। কিন্তু সরকারি কিছু পদক্ষেপের কারণেই আন্দোলনটা ক্রমেই দানা বাঁধে এবং এক পর্যায়ে গিয়ে এটা সরকার পরিবর্তনের বা সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। সো তখন থেকে আমি আসলে পুরো ব্যাপারটার সাথে খুব জড়িত ছিলাম। আচ্ছা, এই আন্দোলন করতে গিয়ে আপনি কোনো বাধার সম্মুখীন হয়েছিলেন কিনা? না, সরাসরিভাবে না, কিন্তু ধরেন এক ধরনের ভীতি কাজ করেছিল কোনো কোনো সময়। যেমন আমাকে আমার পরিচিত সাংবাদিকরা বা ফটোগ্রাফাররা, অনেক ক্ষেত্রে এজেন্সির লোকজন, তারা আমাকে বিভিন্ন সময়ে সাবধান হতে বলেছে বেসিক্যালি, যারা আমার ওয়েল উইশার বা চায় যে আমি কোনো বিপদে না পড়ি। সেজন্য আমাকে অনেকেই ফোন করে বলেছে আপনি এত কড়া ভাষায় এরকম করেন না। কিন্তু আমার আসলে মনে হয়েছে যে এই এই কথাগুলো কারো না কারো বলা দরকার। তো যেহেতু তখন একটা এক ধরনের আতঙ্কই ছিল সরকারের বিরুদ্ধে কোনো কিছু বলা বা কোনো কিছু, এটা খুব বেশি লোক করতো না, আমি করতাম এবং রেগুলারই করতাম। তো এর কারণে আমার একটা বললাম না যে আমাকে অনেক লোক ফলো করতো সোশ্যাল মিডিয়ায়, এবং আমি খুব অ্যাক্টিভ, বরাবরই আমি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ। তো এই কারণে হয়েছে। এবং পরে যখন দেখলাম যে না, আজকের যে তারিখ আমরা কথা বলতেছি, 16 তারিখ, এই 2 বছর আগে 16 তারিখেই কিন্তু আন্দোলনের সময় রংপুরে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে মারা হয়। সেই ভিডিওটা কিন্তু আমরা দেখি, এবং এবং ওইভাবে সরাসরি একটা নিরস্ত্র ছাত্রের বুকে গুলি করে মেরে ফেলা, এটা আমাকে ভীষণভাবে মানে আন্দোলিত করে। এবং ওই দিনই কিন্তু আরও কিছু ছাত্র মারা যায়, এবং এবং পরবর্তীতে 18 তারিখেই কিন্তু ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। সো তখন আবার এক ধরনের
স্ট্র্যাটেজি কাজ করে যে না, যেহেতু এখন সরাসরি সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট থেকে আমরা কিছু পাচ্ছি না, তখন আমাকে অনেক বেশি মানুষের সাথে টেলিফোনে যোগাযোগ করতে হয় এবং সরাসরি কথা বলতে হয়। ক্রমেই কিন্তু ফটোগ্রাফারদের যে কমিউনিটি আছে তার ভিতরেও কিন্তু এক ধরনের চাপা একটা অসন্তোষ তো ছিলই। কি করব, কিভাবে কি করব, এইসব নিয়ে কয়েক দফা আলোচনা হয়েছে এবং অগাস্টের প্রথম সপ্তাহে ফটোগ্রাফার একটা মিছিলও করেছে। বাংলাদেশের আলোকচিত্রীরা একটা মিছিলও করেছে। আমরা শহীদ মিনার থেকে মিছিল করে টিএসসি পর্যন্ত আসি এবং সেখানে ব্যানার ট্যানার প্রদর্শন করি কিছুক্ষণ। সো আন্দোলনের সাথে তখন একাত্ম হয়ে যাওয়ার একটা ব্যাপার ছিল আর কি। তো সেটা একটা বড় ভূমিকা পালন করেছে। 5 আগস্ট আপনি কি গণভবনে গিয়েছিলেন? আমি গণভবনে যাইনি, কিন্তু আমি রাস্তায় ছিলাম। ওই দিন রাস্তার অবস্থাটা কিরকম দেখেছিলেন? আমার বাসা হাতিরপুলে। সো আমি একটা সময়ে বাসা থেকে বের হয়ে যাই দুপুরের আগে। কারণ হলো যে আমি তখন অলরেডি খবর পেয়েছি যে হাসিনা নাই, সে পালিয়ে গেছে। এবং তখন আর আসলে ঘরে থাকার মতো অবস্থা ছিল না। তো এরপরে আমি বের হয়ে যাই, আমার সাথে আমার ওয়াইফ, ছেলে, ওরাও বের হয়ে যায়। বের হয়ে আমি বাংলা মোটরের ওখানে ছিলাম। তো তখন একটা জিনিস দেখি যে অলরেডি গণভবন থেকে যা বের হয়ে গেছে যারা বিভিন্ন জিনিসপত্র নিয়ে, ওই লোকজন ওই দিক থেকে হেঁটে হেঁটে আসতেছে গণভবনের দিক থেকে, আর বিভিন্ন দিকে যাচ্ছে। আর অধিকাংশের হাতেই কোনো না কিছু সুবিনির হিসেবে আছে। মাটির টপটা পর্যন্ত নিয়ে আসছে কেউ, চেয়ার, টেবিল, মানে ফুলদানি, এরকম আর কি। মানে অনেকের হাতে অনেক জিনিস, কিন্তু মানুষের ভিতরে একটা স্বতঃস্ফূর্ত আনন্দ দেখেছি আমরা ওই সময়। যে এই যে একটা ঘটনা ঘটলো, এত বড় একটা ঘটনা, যে 17 বছর ধরে যারা স্বৈরাচারী ভূমিকা ছিল তারা ক্ষমতাচ্যুত হয়েছে, এই যে মানুষের ভিতরে মুক্তির যে একটা আনন্দ, সেটা সম্পূর্ণভাবে ছিল রাস্তার মধ্যে। আচ্ছা, এমন কোনো ঘটনা আপনার চোখের সামনে এসেছে কিনা যেটি আপনাকে আপনার বিবেককে বারবার নাড়া দিতে থাকবে, এরকম কোনো বিষয় যদি? 5 তারিখে 5 তারিখে কিংবা তার আগে? ঘটনা তো আসলে অনেকগুলোই আছে, বিশেষ করে মৃত্যুর ঘটনাগুলো তো মেনে নেওয়া খুবই কষ্টকর। হ্যাঁ, যেমন ধরেন অনেকেই চোখ হারিয়েছে, শত শত মানুষ গুলির ছড়ার কারণে তাদের চোখে সমস্যা হয়েছে, শত শত অপারেশন হয়েছে, অনেকেই দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে, অনেক মানুষ মারা গেছে। জাতিসংঘের হিসাবে প্রায় 1400 মানুষ মারা গেছে। তো ইন্টারনেট বন্ধ হওয়ার আগ পর্যন্ত তো আসলে সব কিছুই মানে দেখতে হয়েছে। এবং যে কোনো মানুষকেই, যে কোনো স্বাভাবিক মানুষকেই এইসব ঘটনা মানে একটা ডিস্টার্ব তৈরি করবে, একটা প্রবলেম তৈরি করবে। আচ্ছা, এই যে ইন্টারনেট বন্ধ করে দিল, এরপরে আপনারা আসলে কিভাবে আপনাদের কার্যক্রম পরিচালনা করেছেন? তখন আসলে টেলিফোনই মানে করতে হচ্ছে, যোগাযোগ করতে হচ্ছে, এবং কোনো কোনো ক্ষেত্রে কারোর সাথে দেখা করতে হচ্ছে। এবং আমার যেহেতু অনেক ফটোগ্রাফার বন্ধু আছে, সাংবাদিক বন্ধু আছে, তো তাদের সাথে যোগাযোগ করে আসলে কোথায় কি হচ্ছে এই মানে সংবাদগুলো জোগাড় করা এবং এই সংবাদগুলোকে আবার আমার বিভিন্ন যে কানেকশনগুলো আছে সেসব জায়গায় পৌঁছে দেওয়াটা একটা ফ্যাক্টর ছিল। তো ছবিগুলো আপনারা কিভাবে একজনের ছবি আরেকজনের কাছে হস্তান্তর করতেন? বা আর এটা ছবি আসলে ওইভাবে হস্তান্তর না, ছবি আসলে যারা যারা পত্রিকায় কাজ করে তারা তো পত্রিকাতেই ছবি দিত। পত্রিকাতে ছবি দিত? হ্যাঁ, আমি মেইল টেল করেছি তখন কিছু কিছু। আচ্ছা, 2 বছর পরে এসে সেই জুলাই গণ অভ্যুত্থানের ওই সময়কার ঘটনা এবং আজকের যে বাস্তবতা কিভাবে মূল্যায়ন করবেন? আসলে 17 বছর একটা চাপা ক্ষোভ ছিল মানুষের ভিতরে, যে অনেকেই তখন যে যেমন একটা আইন করেছিল তারা, যে শেখ মুজিবুর রহমান এবং তার পরিবার রক্ষা আইন, এবং এই আইনটার কারণে কিন্তু আপনি সরাসরি ওই সময়ে তাদের নিয়ে কোনো রকম কোনো সমালোচনা করতে পারতেন না। তো এই জায়গার থেকে মানুষের ভিতরে এক ধরনের ক্ষোভের জমা হচ্ছিল, এবং তাদের পতনের পরে মানুষের ভিতরে একটা উল্লাস ছিল, অফকোর্স সবার ভিতরে এই জিনিসটা ছিল। এবং অনেকেই আশা করেছিল যে আগের মতো আর হবে না, এটার একটা সমাপ্তি ঘটবে। এবং তারপরে যেটা আমরা দেখলাম যে এই তত্ত্বাবধায়ক সরকার গঠন হলো, এবং তত্ত্বাবধায়ক সরকারের সময়ে আমার মনে হয় যে আমার দেখা বাংলাদেশের
প্রতিবাদের একটা কি বলবো সিজন গেছে আর কি, যে তখন গার্মেন্টস কর্মীরাও প্রতিবাদ করছে, যারা ওই যে সরকারি চাকরি করতে যারা কন্ট্রাক্টে তারাও প্রতিবাদ করছে, মানে সব পেশা সব জায়গা থেকে, এবং এক ধরনের প্রচণ্ড চাপ তৈরি করা হচ্ছিল তখন ডক্টর ইউনূসের উপরে, এবং দাবি দেওয়ার মানে সিজন চলতেছিল। তো ওই সময় আসলে মানে জিনিসটা খুবই বিভ্রান্তিকর ছিল, এবং পরবর্তীতে আমরা যেগুলো জানতে পারি যে এইসব দাবি দেওয়ার অধিকাংশই হলো বিগত সরকারি দলের টাকা পয়সায় এবং তাদের ইয়াতে করা। আরেকটা জিনিস ছিল যে প্রোপাগান্ডা বলে একটা জিনিস বাংলাদেশে, এটা ওই অগাস্টের পর থেকে আমরা খুব মানে ব্যাপকভাবে দেখতেছি, এখনও দেখতেছি। সেটা হলো যে প্রচুর মিথ্যা বা ভুল তথ্য নিয়ে এক ধরনের সংবাদ তৈরি করা এবং সেটাকে প্রচার করা, যেটা বিগত সরকারের পক্ষ থেকে কিছু লোকজন আছে যারা এগুলো প্রচার করে, এবং তাদের অনুসারী আছে বেশ কিছু, তারা এগুলো প্রচার করে। So, আপনি যদি এখন সোশ্যাল মিডিয়ার দিকে দেখেন, এখন আসলে এটা খুব ডিফিকাল্ট যে কোনটা আসলে সত্যি সংবাদ আর কোনটা মিথ্যা, কোনটা প্রপাগান্ডা, এটা আসলে জাজ করা খুব মুশকিল। এবং এখনও যেমন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে অনেক রকম কথা হয়। শুরুতে যেমন হাসিনা এবং তার অনুসারীরা বলতেছিল যে ডক্টর ইউনূস ক্ষমতায় আসছে, কোনো দিন আর ক্ষমতা ছাড়বে না, এরকমও কিন্তু আমরা শুনছি। হ্যাঁ, কিন্তু ডক্টর ইউনূস বা তত্ত্বাবধায়ক সরকার কিন্তু যেইভাবে মানুষকে কথা দিয়েছিল যে আমরা এই সময়ের মধ্যে নতুন সরকারের হাতে ক্ষমতা দিয়ে চলে যাব, নির্বাচন করব, এটা শুরুতে প্রোপাগান্ডিস্টরা কিন্তু একদমই ডিনাই করেছিল, কিন্তু আমরা দেখলাম যে না, এটাই হয়েছে। এবং হওয়ার পরে এখনও কিন্তু যেমন হাসিনার বা তার লোকজনের কিন্তু এখনও ডক্টর ইউনূসের প্রতি সমান ক্ষোভ, এবং সমানভাবেই তারা এক ধরনের প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে যে সে কত টাকা কোথায় নয় ছয় করছে বা কি। ইভেন যারা মানে সমন্বয়ক ছিল এবং যে দু একজন সরকারে ছিল ওই সময়, তাদের নিয়েও কিন্তু এখন প্রচুর মিথ্যা প্রপাগান্ডা হচ্ছে। যেমন রিসেন্টলি মনে করেন যে ফারুকির এই যে মুক্তিযুদ্ধ না সরি ফারুকির যে আপনার জুলাই জাদুঘরটা নিয়ে যে কিছু ইয়া হচ্ছে, যেটা নিয়ে এমনকি আমাদের দেশের একজন মানে প্রথিতযশা সম্পাদক নুরুল কবিরও এটা নিয়ে এক ধরনের মানে বিরুদ্ধ মতামত প্রচার করেছে, যেটা নিয়ে আবার ফারুকি এক ধরনের প্রতিবাদ করেছে। তো পুরো বিষয়টা আসলে এখন একটা আইডিয়াল সময় না, এবং এখন যে নতুন সরকার এসছে তারাও অনেক রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে যাচ্ছে। তার ভিতরে একটা হইল যে এই যে ভারতীয় প্রপাগান্ডা এবং এই যে বিগত সরকারের প্রপাগান্ডা মেশিন যে সমস্ত মিথ্যা তথ্য ছড়াচ্ছে, তাদের আসলে প্রমাণ করতে চায় যে বাংলাদেশ ভালো নেই এবং বাংলাদেশ ব্যর্থ। এটা প্রমাণ করতে পারলে তাদের হয়তো কিছু পারপাস সার্ভ করবে, সেজন্য তারা এগুলো করতেছে। তরুণ সমাজ যারা জুলাই অভ্যুত্থানের অগ্রভাগে ছিল, নেতৃত্ব দিয়েছে, তাদের ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে কিনা? না, সরাসরি আসলে তারা তাদের ভূমিকাটা ওই সময় পালন করেছে। এখন তার ভিতরে ওই যে বললাম না যে কিছু জিনিস আসলে মানুষের পক্ষে বুঝতে খুব অসুবিধা হয়। যেমন এদের ভিতরে দু চারজন হয়তো আগে সরকারের ছাত্রলীগের সাথে জড়িত ছিল, যে কোনো কারণেই হোক, তারা পরবর্তীতে তাদের অবস্থান পরিবর্তন করে সমন্বয়কের ভূমিকা পালন করেছে বা আন্দোলনের সক্রিয় ভূমিকা নিয়েছে, এবং তার ফলশ্রুতিতেই কিন্তু আজকে এই পরিবর্তনটা আমরা লক্ষ্য করছি, এবং এটাই তো হওয়ার কথা আসলে। আশরাত রহমান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আরও কথা হবে অন্য কোনো অতিথির সাথে অন্য কোনো এপিসোডে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন সেই প্রত্যাশা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।